হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালোই আছেন। আফটার 2 উইকস আবার আসলাম। সো আজকে আমরা ক্লাস নেব হচ্ছে অ্যাকাউন্টিংয়ের। আমাদের পরীক্ষার খুব বেশি একটা দিন নাই। ফেব্রুয়ারিতেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়রের এক্সাম। অলরেডি আইবিএর এক্সাম হয়ে গেছে। সো এখন সামনে হচ্ছে আমাদের সিনিয়রের এক্সাম আসছে ফেব্রুয়ারিতে। কত তারিখে যেন সিনিয়রের এক্সামটা? সো যতটুকু জানি ফেব্রুয়ারি মাসে, এক্স্যাক্ট ডেটটা এখন ভুলে গিয়েছি। কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাই দিন। আর কারো কোনো সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, আমাকে দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু কমেন্টে জানাই দিন, তাহলে আমরা এটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। সো আজকে বেসিক্যালি আমরা অ্যাকাউন্টিং ক্লাস নেব, বাট অ্যাকাউন্টিং ক্লাসটা যেভাবে নেব সেটা হচ্ছে, যেহেতু আমাদের সময় খুব বেশি একটা নাই, তো আমরা খুব বেশি একটা ডিটেলসে এখন আর পড়বো না। আমরা জানি অলরেডি আমরা অনেক কি বলবো, প্রিপারেশান আমাদের অলরেডি অনেকের হয়ে গেছে। সো আমাদের কোচিংয়ে আমরা যারা যারা পড়েছি বা যাদের যাদের কাছে বিভিন্ন পাবলিকেশনের বই টইগুলো ছিল, তারা অনেকেই অনেক কিছু পড়ে ফেলেছেন। তো আমরা এখন আর খুব ডিটেলসে যাব না। আমরা নিজেরাই একটা খুব শর্ট একটা বই তৈরি করেছি, যে যেহেতু এক্সাম সামনে, সো রিভাইজ করার জন্য তো আর বড় বইটা পড়ার খুব বেশিটা প্রয়োজন এখন আর নাই, বা হয়তো আমরা পারবও না। তো সেক্ষেত্রে খুব ছোট্ট একটা বই করা হয়েছে, হিসাব বিচিত্রা জয়কুলির, যেখানে আমরা জাস্ট ফাইনাল যে জিনিসগুলো, যেটা আমরা এক্সামের আগে আগে একটু চোখ বুলায় নেব, এক্সামের 6-7 দিন আগে বা 10 দিন আগে। বিশেষ করে এখন কিন্তু বেসিক্যালি আসলে আমাদের মডেল টেস্ট দেওয়ার সময়, এখন কিন্তু নতুন করে কিছু শেখার খুব বেশি একটা সময় নাই। সো আমরা যতটুকু যা শিখেছি, এটা আমরা এখন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বই যে মডেল টেস্টগুলো আছে, এগুলো আমরা প্র্যাকটিস করব। এবং আমরা টাইম ম্যানেজমেন্ট এখন দেখব, যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে টাইমটা আমাদের দিচ্ছে, ওই টাইমের ভিতরে আমি সব কিছু কভার করতে পারি কিনা, এইটাই কিন্তু এখন আমার কাজ। ধরেন এখন যদি না হয় 20 তারিখের পর, অর্থাৎ 20 জানুয়ারির পর আপনার কাজই হচ্ছে শুধু মডেল টেস্ট দেওয়া। মডেল টেস্ট দিয়ে দিয়ে টাইম ম্যানেজমেন্ট, এইটা হচ্ছে খেয়াল করা। আমি অনেক দেখেছি যে অনেক ভালো ভালো স্টুডেন্ট, আমরা যখন কোচিংয়ে পড়িয়েছি, অনেক ভালো ভালো স্টুডেন্ট পেয়েছি, তারা মানে পরীক্ষা যদি একটু সময় পেত, তারা হয়তো বা 1 থেকে 100-র ভিতরে চলে আসতো। কিন্তু এই জাস্ট টাইম ম্যানেজমেন্টের কারণে না, তারা ওই লিস্টের ভিতরেই নেই। 1100-1200 যে সিরিয়ালটা থাকে, 1000 যে সিরিয়ালের ভিতরে, এর ভিতরেই ওরা থাকে না, বিকজ অফ অনলি ফর টাইম ম্যানেজমেন্ট। সো 20 তারিখের পর আমরা যেটা সাজেস্ট করি, যে আপনারা হচ্ছে সবাই মডেল টেস্ট দিবেন, নিজেকে একটু প্রিপেয়ার করবেন। জাস্ট একদম ঘড়ি ঘন্টা দেখে টাইম ওয়াচ স্টার্ট করে উইদিন ওই সময়ের ভিতরে আপনি এক্সাম দেবেন, নিয়ে নিজের যে প্রিপারেশনটা কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো দেখবেন। আর এ ধরনের কিছু শর্ট সাজেশন বা যেই জিনিসগুলো হচ্ছে ওই কোথায় কোথায় কি প্রবলেম ফেস করতেছেন মডেল টেস্ট দেওয়ার পরে, সেগুলো হচ্ছে আবার ঝালাই করে নেবেন। তারপর এরকম ছোটো ছোটো যে সাজেশনগুলো পাওয়া যায় বিভিন্ন সাবজেক্টে, শুধু এই অ্যাকাউন্টিংয়ের জন্য তা বলি নেই, ম্যানেজমেন্ট, ইংলিশ বিশেষ করে, তারপর বাংলা, এগুলো হচ্ছে যে যেখান থেকে যা পারেন নিয়ে হচ্ছে প্রিপারেশনটাকে আপনার হচ্ছে ফুলফিল করবেন। তো আজকের পর থেকে আমরা বেসিক্যালি ক্লাসগুলো নেব এরকম রিভিউ ক্লাস, যে আপনার কোথায় কি প্রবলেম আছে না আছে সেটা আসলে আমরা রিভিউ ক্লাস করব। তো আজকে এটা আমি বলেছিলাম যে এই যে আমার যে আপনারা দেখছেন যে এমসিকিউগুলো, তো এরপর থেকে অথবা প্রত্যেকটা ক্লাসের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমরা এই পিডিএফটা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো আপনারা যেটা করবেন, আপনার এই পিডিএফটা থেকে আপনারা অ্যান্সার করবেন। এমসিকিউর অ্যান্সার থাকবে, তা এমসিকিউ কোশ্চেন থাকবে, তারপর হচ্ছে রিটেন কোশ্চেন থাকবে। আপনারা যেটা করবেন সেটা ওইটার উপর আপনারা এক্সাম দিয়ে দেবেন। দেন আমি যখন ক্লাসটা স্টার্ট করব, তখন ওই কোশ্চেনগুলো যে এমসিকিউ যেগুলো ছিল সেটা আমি এক্সপ্লেনেশন করব, এবং যে রিটেন যে কোশ্চেনগুলো ছিল সেটা এক্সপ্লেন করব। তাহলে আপনার কোশ্চেনের সাথে আমার কোশ্চেনগুলো একটু, আপনার অ্যান্সারগুলো মানে আপনার কোশ্চেন অ্যান্সারের সাথে আমার অ্যান্সারগুলো একটু মিলাই নেবেন। আর যদি কোনো কারো ওই কোশ্চেনের ভিতরে কনফিউশন থাকে, যে আপনি যেটাকে রাইট মনে করতেছেন সেটা আর আমি আবার ভুল বলছি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এই ক্লাসের ভিতরে এটা মানে ক্লিয়ার করে নেব। সো যারা যারা লাইভটা ক্লাসটা দেখতেছেন, তারা আপনাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দিয়েন, শেয়ার করে দিয়েন, ঠিক আছে, যাতে সকলেই আমরা ক্লাসটার ভিতরে দেখতে পারি। ক্লাসটা সকলেই আমরা যেন এই ক্লাস থেকে যদি অ্যাটলিস্ট 2-1টা কোশ্চেন আমরা সলভ করতে পারি, তাহলে এটা আমাদের প্রিপারেশনের জন্য অনেক ভালো হবে। জয়গুলি আমাদের জন্য অনেকগুলো ফ্রি ক্লাসের আয়োজন করছে, ঠিক আছে। সো আমরা চলে যাই 1 নাম্বার একটা কোশ্চেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন। সো অলরেডি তাকমিনা, নামটা কি তাহমিনা না তাকমিনা, যাই হোক, উনি যেহেতু লিখছেন তাহলে সঠিকই লিখছেন। তাকমিনা লিখছেন সি,
কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার আগেই লিখছেন সি, বলছে বাংলাদেশের আর্থিক প্রতিবেদন আইএফআরএস নির্ধারণ করে কোন সংস্থা। আচ্ছা, এই একটা কোশ্চেন আমি দিয়েছি, তাকমিন আক্তার অলরেডি বলেছেন যে এটার অ্যান্সার হবে সি। ওকে, আচ্ছা সিটা আমরা নিচ্ছি। সি যেহেতু উনি বলেছেন, সর্বপ্রথম আমি কিছু বলার আগেই উনি অ্যান্সার দিয়েছেন সি, ঠিক আছে সিটা নিলাম। বাট আমি যতটুকু আমার মনে আছে, আমি এটা একদম ফার্স্ট লেকচার এটা পড়িয়েছিলাম যে আইএফআরএসটা কি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, যেই স্ট্যান্ডার্ডসটা মেনটেন করে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা হয়, সেটা আমরা এই ফার্স্ট ক্লাস থেকে পড়েছিলাম। আইএফআরএস এর সাথে আরও একটা আছে আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, এটা পড়িয়েছিলাম। তারপর আমরা মিম আক্তার, সেও বলছে সি, একের সিতে সবাই চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তারপর মুশরাত জাহান বলছেন সি ইউ, মানে চিটাগাং ইউনিভার্সিটির কথা বলছে। তো অ্যাকাউন্টিং নাই ভাইয়া, সি ইউনিটে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং নাই। অ্যাকাউন্টিং তো থাকার কথা, অনেকগুলো কোশ্চেন তো অ্যাকাউন্টিংয়ের আসে মনে হয় ওখানে। আচ্ছা যাই হোক, এটা আসলে খুব বেশি একটা মানে কাইন্ড ইনফরমেশন আমার কাছে নাই। সো আছে কি আছেন, এটা প্রজ্ঞাপন বা তারা যে সার্কুলারটা দেয় সেই সার্কুলারটাতে আপনারা দেখবেন। তো বেসিক্যালি যেটা আমি বলতে চাচ্ছিলাম, 1 নম্বর কোশ্চেন আইএফআরএস পড়েছিলাম, আইএস পড়েছিলাম, এবার আরও একটা জিনিস আছে সেটাকে বলে আইসা, ঠিক আছে। এটা খুব ভালো করে খেয়াল করবেন যে পরীক্ষায় এটা আইসা দেওয়া আছে নাকি আইএএস দেওয়া আছে। আবার ভাইবেন না যে এটা তো নাই, আইসা এই জিনিসটাকে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং, ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং, অর্থাৎ যখন অডিট করা হয় তখন এই আইসা মেনটেন করে অডিট করা হয়। অর্থাৎ দ্য থিং ইজ, আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিট করি তখন দেখি যে আইএফআরএস এবং আইএস মেনটেন করে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রস্তুত করা হয়েছে কিনা। আর যখন আমরা ওখানে কোনো ফাইন্ডিংস পাই, সেই ফাইন্ডিংসটা আমরা এই আইসা, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং, ওইটা অনুযায়ী যে ওপিনিয়নগুলো দেওয়া লাগে সেটা আমরা দিই। তো আমি একটা জিনিস পড়িয়েছিলাম যে 2015 সালের আগে এই আইএফআরএস বা আইএস গুলো প্রণয়ন করতো এই আইসিএবি। আপনারা যারা সি অ্যান্সারটা দিয়েছেন তারা অ্যাবসলিউটলি রাইট বলেছেন, মানে রাইট বলেছেন বাট অ্যাবসলিউটলি রাইট না, ঠিক আছে। কেন রাইট না? কারণ এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছিল, বাট দেখেন এই কোশ্চেনটা 2015 সালের আগে এসেছিল। 2015 সালে এই কোশ্চেনটা এসেছিল, তখন আমাদের অ্যান্সারটা ছিল আইসিএবি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমাদের, তখন আমাদের অ্যান্সারটা ছিল আইসিএবি। বাট এখন 2024-25 মানে সামনের যে আপকামিং যে এক্সামগুলো আসতেছে সেখানে যদি আপনি আইসিএবি দেন তাহলে আপনার কোশ্চেন অ্যান্সারটা ভুল হবে, এই অ্যান্সারটা ভুল হবে। কেন ভুল হবে সেটাও বলে দেই। তার কারণ 2015 সালে একটা অ্যাক্ট আসে, সেটাকে বলা হয় এফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ঠিক আছে, অ্যাক্ট, সরি এটা টি হবে না, এটা অ্যাক্ট হবে। আচ্ছা, এই 2015 সালে যেটা অ্যাক্ট হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ঠিক আছে, এই অ্যাক্টটার আন্ডারে এই এফআরসি গঠন করা হয়, ঠিক আছে। 2015 সালে এফআরএ এই একটা আসে, যেটার আন্ডারে কি এফআরসি গঠন করা হয়, এবং এফআরসির দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যে মানগুলো আছে সেই এই আইএফআরএস এবং আইএএস এটা প্রণয়ন করা। এখন আর আইসিএবি এটা দেখে না, এই জিনিসটা এখন আর আইসিএবি দেখে না। এখন যারা দেখে তার নাম হচ্ছে কি এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। এটার ফুল ফর্ম হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। আমি আবারও বলছি, 2015 সালের আগে কোশ্চেনটার অ্যান্সার আইসিএবি ছিল, কিন্তু এখন আর আইসিএবি এটা দেখে না, এখন এটা দেখে হচ্ছে এফআরসি। আশা করি যারা যারা সি অ্যান্সার দিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে এটার অ্যান্সার আসলে কি হবে। আচ্ছা, না আইসা যে হামিদুর রহমান লিখেছেন আইএফআরএস নির্ধারণ করা আইসা না, আইসা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল, ওই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ অডিটিং। আর আইএফআরএস বা আইএস এটা হচ্ছে আইএফআরএস ফাউন্ডেশন, তারা হচ্ছে এটা নির্ধারণ করে, ঠিক আছে, ইন্টারন্যাশনালি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মানে আইসা হচ্ছে অডিটিং, ঠিক আছে। যে গ্যাপ পড়েছিলেন না, গ্যাস, ঠিক আছে। গ্যাপ কি ছিল? ইন্টারন্যাশনাল জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, আর গ্যাস হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অডিটিং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে। গ্যাপ, তারপর হচ্ছে এই আইএস, তারপর আইসা, এগুলো কিন্তু পাশাপাশি ওয়ার্ড, ভুল করেন না, বুঝছেন। পরীক্ষাতে গ্যাপ আসতেছে, যখন বলবে যে মান, ঠিক আছে, প্রিন্সিপাল নীতিমালা, যখন বলবে যে সার্বজনীন স্বীকৃত নীতিমালা কোনটি, তখন আমরা অ্যান্সার করবো গ্যাপ।
আর যখন বলবে যে সর্বনিম্ন স্বীকৃত বা ইন্টারন্যাশনাল যে মান কোনটা, তখন আমরা অ্যান্সার করবো এই যে আইএফআরএস। এস, এই যে লাস্টে এস, এস দেওয়া মানে কি স্ট্যান্ডার্ডস, ঠিক আছে। যখন বলবে যে এই অ্যাকাউন্টিং এর যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস সেটা কোনটা, সেটা হচ্ছে এটা আইএএস, ঠিক আছে। ইভেন দেখেন এই গ্যাপ মেনটেন করা হচ্ছে ইউএসএ, আমেরিকান যে অ্যাকাউন্টিংটা তারা মেনটেন করা হচ্ছে গ্যাপ, বাট ওভারঅল ইন্টারন্যাশনালি আমেরিকা বাদে আমরা সকলেই কিন্তু এই আইএফআরএসটা মেনটেন করি। এই কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই কথাটা মাথায় রাখবেন যে আমেরিকার যে ওই তাদের যে ওই এরিয়াটা তারা হচ্ছে গ্যাপ মেনটেন করে, এটা হলো তাদের তৈরি। আর আইএফআরএস বা আইএস আমেরিকা বাদে বাদ বাকি যারা আছে সকলেই এটা মেনটেন করে। ওকে, তো আশা করি সকলে এটা বুঝতেছেন যে কোথায় কেন এটা আমরা অ্যান্সার করব FRC। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনটাতে চলে যাই। IAS 2, এই দেখেন IAS 2, তো টোটাল আইএস সাধারণত আমাদের রয়েছে হচ্ছে 41টা, ঠিক আছে। 41 আইএস আছে। এই IAS এটা আছে 41টা। আর এতদিন পর্যন্ত IFRS ছিল 17টা। IFRS এটা এতদিন ছিল 17টা, ঠিক আছে। জাস্ট এই বছর থেকে আরো দুইটা এসেছে, IFRS 18 এবং IFRS 19। এই দুটো আবার নতুন করে সংযোজন হয়েছে, IFRS 18 এবং IFRS 19। ভাইয়া আপনার আগের ক্লাস কি আছে আপনার? হ্যাঁ, আপনার জয়গুলো ওই পেজে যান, গিয়ে দেখেন আমার আগের যে ক্লাসগুলো সবগুলোই আছে, আপনারা চাইলে ওখান থেকে ওই ক্লাসগুলো করতে পারেন। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনের আনসার দিয়ে দেন তো। এই IAS 2 অনুসারে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন কি নিয়ম অনুসারে করা উচিত? এই যে IAS 2 বলছে অ্যাবাউট ইনভেন্টরি, IAS 1 বলছে অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে IAS 1, এবং IAS 2 হচ্ছে এই ইনভেন্টরি রিলেটেড, আপনি কিভাবে ইনভেন্টরি করবেন সেটা IAS 2 বলছে। তারপর হচ্ছে যেমন IAS 7 আছে, IAS 7 হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আমরা যখন যে ব্যাংক রিকনসিলিয়েশন করি তখন কিন্তু এই জিনিসটা আমাদের দরকার, ঠিক আছে। ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য কিন্তু আমাদের IAS 7 মনে রাখবেন, খাতায় লিখে রাখেন, দরকার হলে IAS 7 দরকার হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য। তারপর আমরা যখন ওই যে অবচয় নির্ণয় করি, অবচয় আমাদের সম্পত্তির দরকার, ঠিক আছে। মনে রাখবেন প্ল্যান, প্রপার্টি, ইকুইপমেন্ট এইটা নির্ধারণ করা হচ্ছে IAS 16। IAS 16 নির্ধারণ করা হচ্ছে কোনটা? এই প্ল্যান, প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট। সো আপনি যখন কোনো সম্পত্তির বা কোনো কিছুর অবচয় ধার্য করতে যাবেন তখন ওই IAS 16 যেটা সেইটা অনুসারে আসলে আমরা অবচয়টা ধার্য করে থাকি। আপনারা এটারও অ্যান্সার দিচ্ছেন 2 সি। মিম আক্তার বলেছেন 2 এর সি, তারপর ইরিন জাহান বলেছেন সি, হামিদুর রহমান সি, সুমন রায় বলেছেন ডি। আমরা একটা ডিফারেন্ট অ্যান্সার পাইলাম, ঠিক আছে, দেখা যাক, সমস্যা নেই, আমরা ম্যাক্সিমাম পেয়েছি সি এবং ডি। আচ্ছা, এরপরে বলেছেন মিম আক্তার সি বলেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আরো দু একজন দেখি কি অ্যান্সার দেয়। আপনি একটু অ্যান্সার করতে থাকেন, ঠিক আছে। ভুল হোক বা ভ্রান্তি কি হোক সেটা আমরা পরে দেখবো আর কি। আচ্ছা, আমরা ম্যাক্সিমামই আনসার পেয়েছি এটার সি। গাজীপুর থেকে মনে হয় এখন জয়েন করেছেন প্রকাশ সরকার। ওকে, সমস্যা নাই, আপনি বাকি ক্লাসটা দেখতে থাকেন, আমরা খুব বেশি দূরে এটা যাইনি, ঠিক আছে। আমরা এটা অ্যান্সার করে দেই যে অনেকেই বলছেন সি। আচ্ছা, আগে কোশ্চেন ভালো করে পড়বেন, অপশনটা পড়বেন, ঠিক আছে, তাহলে আপনারা বুঝবেন যে অ্যান্সারটা আসলে কি হওয়া উচিত। দেখেন, আপনারা এখানে ম্যাক্সিমামই বলছেন যে ক্রয় মূল্য ও বাজার মূল্যের ভিতরে যেটি কম, আরেকটি বলছেন ক্রয় মূল্য ও নিট আদায়যোগ্য মূল্যের ভিতরে যেটি কম। অনেক জায়গায় অ্যান্সার দেওয়া আছে সি, যার কারণে অনেকে আপনারা অ্যান্সার করছেন সি। হয়তো বা 2-1টা জায়গায় আপনি পেয়েছেন ডি, এই জন্য আপনারা ডি বলেছেন। আমি দুজনকেই আসলে সঠিক ভেবে আমাদের জানার বিষয় যে কোন বিষয়টা আসলে আপনার কোনটা আপনারা পেয়েছেন। দেখেন, বাজার মূল্যের ভিতরে যেটি কম এটা অনেক জায়গায় আমরা পাইছি, বাট দেখেন নিট আদায়যোগ্য মূল্য, একটু আগে আমি বললাম যে এই যে ইনভেন্টরি, আপনি যদি IAS 2টা যদি দেখেন, IAS 2টা আপনাদের সবার হাতে গুগল আছে, ফোন আছে, আপনি IAS 2টা দেখবেন। IAS 2তে এই যে এখানে বলে নিট আদায়যোগ্য মূল্য, ঠিক আছে, NPV, ঠিক আছে, NPV এটা হচ্ছে নিট পারচেজিং ভ্যালু বা নিট মার্কেট যেটা ভ্যালু সেটা। তো বেসিক্যালি বাজার মূল্য বলতে যেটা বোঝায় যে বর্তমান বাজারে যেটা আছে সেটা, বাট নিট আদায়যোগ্য মূল্য বলতে বোঝায় যে এক্স্যাক্টলি ওই প্রোডাক্টটা সেল করার জন্য আমার আরও কিছু খরচ হতে পারে, সেইটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে বলা হয় নিট আদায়যোগ্য মূল্য। বুঝতে পারছেন? সো বাজার মূল্যে যে কোনো একটা প্রাইস থাকতেই পারে,
ধরেন একটা জিনিস আপনি বেচতে যাচ্ছেন, ওটার বাজার মূল্য হচ্ছে 10 টাকা, আর আপনি যখন এটা তৈরি করছেন তখন ওটার দাম হচ্ছে 60 টাকা। তো এখন IS2 অনুযায়ী আপনি 60 টাকা লিপিবদ্ধ করবেন নাকি 10 টাকা লিপিবদ্ধ করবেন? তো এতদিন আমরা ম্যাক্সিমাম জানতাম যে হ্যাঁ, বাজার মূল্য যেটা এবং ক্রয় মূল্য যেটা, এটার ভিতরে যেটা কম অর্থাৎ 60 টাকা, তাই না? এই 60 টাকা আমরা 60 টাকা অথবা বাজার মূল্য 10 টাকা, তো আমরা এটা লিপিবদ্ধ করব। বাট আমি আজকে আপনাদেরকে বলতেছি এটার অ্যান্সার হবে নিট আদায়যোগ্য মূল্য। কেন? তার কারণ ধরেন আপনি বানাইছেন হচ্ছে 60 টাকা, ঠিক আছে, বাট এখন এইটা নিট আদায়যোগ্য মূল্য মানে এই জিনিসটাকে সেল করার জন্য আপনার আরো 4 টাকা খরচ হবে। এই যে 4 টাকা যে খরচ হচ্ছে, এখন এটার দাম হচ্ছে 6 টাকা। নিট আদায়যোগ্য মূল্য এইটাই আমরা লিপিবদ্ধ করবো, আমরা এই 60 টাকা লিপিবদ্ধ করবো না। বুঝতে পারছেন? আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ধরেন এখন আমাদের মার্কেটে কি আছে? iPhone 16। এখন এটা হচ্ছে কারেন্ট প্রাইস, মানে কারেন্ট প্রোডাক্ট হচ্ছে iPhone 16। তো এখন আইফোনের যে ওয়্যার হাউস, ওই ওয়্যার হাউসে দেখা গেছে iPhone 10 বা iPhone 8, iPhone 7 এটাও আছে। আছে কি আছে না? আছে। তো এখন দেখেন যে ওই ইনভেন্টরিটা তারা আসলে কোন প্রাইসে দেখাবে। এখন iPhone 10 এর প্রাইস এখনো দেখা যাচ্ছে তাদের ওয়েবসাইটে হয়তো বা কিছুটা ডিসকাউন্ট দিয়ে তারা সেল করতেছে, কিন্তু ওই প্রোডাক্টটাকে তারা যদি এখন সেল করতে যায়, তাদের ইনভেন্টরিতে আছে ঠিক আছে, কিন্তু ওই প্রোডাক্টটা তারা যখন সেল করতে যাবে তাদের বিশাল অঙ্কে একটা ডিসকাউন্ট দিতে হবে, বিশাল অঙ্কে একটা প্রোগ্রাম করতে হবে, কারণ তারা তো এখন 16 সেল করতেছে। তারা তো চাইলেই এখন 10 বা 11 বা 12 এই জিনিসটা হুট করে লঞ্চ করতে পারবে না বা নিয়ে আসতে পারবে না। বাট হ্যাঁ, আনার জন্য তাদের আরও অনেক কিছু খরচ করতে হবে। তো যখন ওই খরচ করলো, আরও বেশি খরচ করলো, তখন দেখা গেলো এই যেটা আমি এক্সাম্পল অলরেডি টানছি, যে তার অনেক বেশি টাকা হচ্ছে এই মার্কেটিংয়ের জন্য খরচ হয়ে যাচ্ছে বা কমিশনের জন্য খরচ হয়ে যাচ্ছে। এইটা বাদ দেওয়ার পরে যে প্রাইসটা থাকতেছে এইটাকে বলা হচ্ছে নিট আদায়যোগ্য মূল্য। বুঝতে পারছেন? অর্থাৎ আইফোন কোম্পানি iPhone 10 এর দাম, ফর এক্সাম্পল আমি বলতেছি, সে এই 10 এবং 7 এই দুটার ভিতরে 60 টাকাকে লিপিবদ্ধ করতে পারবে না। তাকে লিপিবদ্ধ করতে হবে নিট আদায়যোগ্য মূল্য যেটা, সেইটা আর তার ক্রয় মূল্যের ভিতরে যেটা কম। বুঝতে পারছেন? আই থিঙ্ক অনেক ফাস্ট আমি বলে ফেলেছি। সো কারো যদি বুঝতে একটু সমস্যা হয়, আপনি আবার ভিডিওটা দেখবেন আফটার ক্লাস, আপনি বুঝতে পারবেন। তো বেসিক কনসেপ্টটা হচ্ছে আমরা নিট আদায়যোগ্য মূল্য এবং ক্রয় মূল্যের ভিতরে যেটা কম সেইটাকে লিপিবদ্ধ করব, বাজার মূল্য না। বাজার মূল্য না, কারণ ধরেন iPhone 10 এর বাজার মূল্য এখন নাই, মানে একদমই নাই বললেই চলে। সো আমরা এখন দেখবো যে ওইটাকে সেল করতে গিয়ে আমার কত টাকা খরচ, সেইটা আর আমার ক্রয় মূল্য যদি দেখেন যে এইটা আমার ক্রয় মূল্য ছিল 5 টাকা আর নিট আদায়যোগ্য মূল্য হচ্ছে 6 টাকা, সেক্ষেত্রেও কিন্তু আমি আবার 5 টাকা লিপিবদ্ধ করব। বুঝতে পারছেন? আমরা হচ্ছে 5 টাকা লিপিবদ্ধ করব। ওকে, তাহলে যারা যারা সি বলেছেন তারা আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আপনাদের কেন মানে কোথায় ভুলটা হয়েছে। আই থিঙ্ক একজন মনে হয় সুমন রায় শুধু বলেছিলেন ডি। আমি জানি না সুমন রায় আসলে জেনে বলেছেন নাকি না জেনে বলেছেন। যদি জেনে বলে থাকেন তাহলে অ্যাবসলিউটলি ইজ এ ভেরি জিনিয়াস এবং অনেক আপডেটেড ইনফরমেশন তার কাছে আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এই যে বলেছে যে একটি পণ্যের বিনিময়, ঠিক আছে, বা বিক্রয় মূল্য বলা হচ্ছে 880 টাকা, মুখ্য ব্যয় হলো 80%, কাঁচামালের খরচ হলো মুখ্য ব্যয়ের 80%। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু 80% একটা কথা বলে নাই। প্রথমে বলছে মুখ্য ব্যয়, এই যে প্রাইম যে কস্টটা, মেইন যে কস্টটা, সেটাকে বলছে মোট ব্যয়ের 80%, টোটাল যে ব্যয়টা হবে সেটার 80%। আবার বলছে কাঁচামাল খরচ হচ্ছে মুখ্য ব্যয়ের 80%। অর্থাৎ মোট ব্যয়ের 80% আমাকে আগে মুখ্য ব্যয়টা বের করতে হবে, দেন মুখ্য ব্যয়ের আবার 80% কি হবে? কাঁচামাল খরচ হবে। এবং লাভের হার মোট ব্যয়ের 10% হলে কাঁচামালের খরচটা কত? এই ম্যাথটা করেন দেখি। এটা একটা ম্যাথ। এইটার অ্যান্সারটা একটু বলেন যে এটা অ্যান্সারটা আসলে কত হওয়া উচিত। আমি জানি আপনাদের মানে এক্সামে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, বাট তারপরও আপনারা এটা একটু ট্রাই করে দেখেন। জাস্ট আমি একটু শর্ট মানে আপনাদের আরো সহজ করে দেই, আপনি উল্টা দিক থেকে আর কি কারণ হিসাব করবেন, উল্টা দিক থেকে এটা হিসাব করবেন, তাহলে আপনি এটা অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এখন অ্যান্সার ডি। হ্যাঁ ডি, আমি ডি বলে দিয়েছি, ডি অ্যান্সার হবে।
এটার কি অ্যান্সার করতে পেরেছেন? এই 3 নম্বরের অ্যান্সার কি করতে পারছেন? 3 নম্বরের অ্যান্সারটা আমি পাচ্ছি না, একটু 3 নম্বরের অ্যান্সারটা বলেন। এই সুমন রায় বলেছেন 512, গুড, ভেরি গুড, 512 বলেছেন। আর কেউ, কারো কোনো অ্যান্সার আছে? সুমন রায় বলেছেন 512, আর কারো কোনো অ্যান্সার আছে? একজন বলেছে 512, আমি আরো দু একটা অ্যান্সার নিতে যাচ্ছি যে 512 ছাড়া আর কারো কোনো অ্যান্সার আছে কিনা। তাসনিম বলেছেন এ, আরো একজন আমরা অ্যান্সার পাইলাম এ, ওকে। জে এম তাসনিম বলেছেন এ, ঠিক আছে, গুড। আচ্ছা, তাসনিম আপনি বলেছেন অপশন এ, অপশন এতে হচ্ছে 512 দেওয়া, আবার লিখে দিয়েছেন 680। 680 তো আমার এখানে নাই, বাট আমি ধরে নিচ্ছি আপনি 640-কে বলতে যাচ্ছেন না, ঠিক আছে? আপনি চারটারে আসলে ইংলিশে, বাংলা ইংলিশ মিশল করে ফেলছেন। যাই হোক, একজন অ্যান্সার পাইছি হচ্ছে 680। আচ্ছা দেখেন, এটার অ্যান্সারটা আমরা কিভাবে বলবো? আমি শুরুতে একটা হিন্ট দিয়েছিলাম যে আপনি একটু উল্টা দিক থেকে হিসাবটা করবেন। বেসিক্যালি আমাদের যেহেতু এখানে তেমন একটা ইনফরমেশন নাই, শুধু একটা মাত্র নাম্বার দেওয়া আছে আর সবগুলোই পার্সেন্টেজ, এই জন্য আমি বলছিলাম উল্টা দিক থেকে আমরা হিসাব করবো। জিনিসটার দাম কত ছিল? জিনিসটার দাম ছিল হচ্ছে 880 টাকা। এখানে বলছে লাভের হার মোট ব্যয় 10%, অর্থাৎ বিক্রয় মূল্যের ভিতরে 10% আমার যে প্রফিটটা এটা দেওয়া আছে, এইটা ইনক্লুডেড। তাহলে আমি যদি একটু ওই নর্মালি আমরা এটা ম্যাথ করেছি, তারপরও আমি জাস্ট একটু এক্সপ্লেনেশনের জন্য বলেছি। আমরা জানি যে অলরেডি অ্যান্সার দিয়েছেন আপনারা, যে কয়জনের যা অ্যান্সার দিয়েছেন এর ভিতরে আমি সঠিক অ্যান্সারটা পেয়েছি, ঠিক আছে? হ্যাঁ, মাথা ঘুরাবে, ঠিক আছে, বাট একটু প্র্যাকটিস রাখবেন। যারা এটা প্র্যাকটিস রাখবেন, দেখেন দু একজন কিন্তু অ্যান্সার দিয়েছে, যা অ্যান্সার দিয়েছে ওটার ভিতরে সঠিক অ্যান্সার আছে, বাট তাদেরও কিন্তু মানে তারা অনেক প্র্যাকটিস করছে, এই জন্য দেখার সাথে সাথে অ্যান্সারটা বলে দিতে পারছে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। সো বেসিক্যালি আমরা যেটা করতে যাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এইটার মধ্যে 10% লাভ দেওয়া আছে। তাহলে চিন্তা করেন তো, এইটা আসলে 100% নাকি এইটা হচ্ছে 110%? আগে এইটা একটু ক্লিয়ার হন, খুব সহজ করে আমি বলতেছি, কঠিন করার কিছু নাই, যেহেতু ক্যালকুলেটর নাই। আমাকে এটা একটু বলেন, এইটা কি 100% নাকি এটা 110%? মানে এই 800টা, এই 880 টাকা, এটা কি 10%, মানে 100% নাকি 110%? এইটা কিন্তু, এই জিনিসটা কিন্তু 110%, যেহেতু বলছে লাভের মোট ব্যয়ের এই মোট ব্যয় হচ্ছে, লাভটা হচ্ছে মোট ব্যয়ের 10%। তাহলে এমনটা যদি হয়, 110 যদি পার্সেন্ট হয়, তাহলে আমরা এই 810-কে 110 দ্বারা ভাগ দিতে পারি না? পারি কি পারি না বলেন তো? আমরা কিন্তু এই 810-কে মানে 880-কে 110 দ্বারা ভাগ দিতে পারি, যেহেতু এইটা মানে, এই যে একজন বলছেন, হামিদুর রহমান বলছেন যে 110, হ্যাঁ, তার মানে 880 মানে 110। তাহলে এটা যদি ভাগ দেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8। এই 8 টাকা হচ্ছে 1%, 1% ইকুয়ালস টু 8 টাকা। তাহলে 1% ইকুয়ালস টু যদি 8 টাকা হয়, তাহলে 100% ইকুয়ালস টু কত? দেখেন, অনেকের কাছে মনে হতে পারে যে আমি কেন এত ভেঙে বলতেছি, অথবা আপনি পারেন, কিন্তু আপনার যে সহপাঠী আছে বা আপনার সাথে যারা এক্সাম দিবে তারা হয়তো নাও পারতে পারে, ঠিক আছে? বাট আপনি যদি মানে উইথাউট বেসিকও এটা সলভ করে থাকেন, আপনার বেসিক টেস্ট হলো, আপনিও দেখলেন, তো 8 টাকা ইকুয়ালস টু 1% যদি হয়, তাহলে 100 টাকা ইকুয়ালস টু কত? 100 টাকা ইকুয়ালস টু হচ্ছে আপনার, মানে 100% ইকুয়ালস টু 800 টাকা। তার মানে এইটা হচ্ছে মোট ব্যয়, এই 800 টাকা হচ্ছে আমার মোট ব্যয়। এখন দেখেন, আবার আপনি ম্যাথটা পড়েন যে সঠিক হলো কিনা। দেখেন বলছে কি যে মোট লাভের হার মোট ব্যয়ের 10%। তাহলে দেখেন মোট ব্যয় কত হয়েছে? 800 টাকা। এইটার উপর লাভ করবেন কত? 10%। তাহলে এই 800 টাকা 10% কত? 80 টাকা। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত? 880 টাকা, ঠিক আছে? তো যারা একটু এই ক্যালকুলেটর ছাড়াও, যে একজন বললেন যে একটু মাথা ঘুরায় যাচ্ছে, তো সে হচ্ছে একটু এটা মানে তার জন্য এই এক্সপ্লেনেশনটা। তাহলে এখন দেখেন, আমি মোট ব্যয় পেয়ে গেছি। এখন বলছে মুখ্য ব্যয়টা হচ্ছে আমার মোট ব্যয়ের 80%, অর্থাৎ মোট ব্যয় যেটা মুখ্য ব্যয়, এইটার 80% হবে। তাহলে এই 800 টাকার 80% কত? ক্যালকুলেটর নাই, কোনো সমস্যা নাই, আমি 8 যোগ করে দিই, ঠিক আছে? 8 গুণ করে দিই, আমি নর্মালি হচ্ছে গুণ করতেছি। আমি ধরে নিচ্ছি এটা 80% না, ঠিক আছে? আমি নর্মালি ধরে নিচ্ছি। তাহলে 8 কত হয়? 8 64, ঠিক আছে? 8 64। আচ্ছা, এখানে কয়টা ডিজিট আছে? 1টা 2টা, এই তো। আচ্ছা, আমরা এই যে 80%-কে ধরলাম, আমরা সকলেই জানি এই 80% ইকুয়ালস টু কিন্তু 0.8, তাই না?
0.8। সো এই পয়েন্টের পরে যতগুলো ডিজিট থাকে এখানে ততগুলো জিরো আমরা কেটে দিই। এটা হচ্ছে উইথাউট ক্যালকুলেটর শর্টকাটে আসলে ম্যাথ করা, ঠিক আছে। আমরা সকলেই জানি 80% ইকুয়ালস টু কি 0.8। তো পয়েন্ট এর পরে যতগুলো ডিজিট থাকে যখন আমরা মাল্টিপল করব তখন হচ্ছে এই জিরোটা উঠাই দেব। তাহলে আমরা কত পেলাম 64, মানে 640, এটা পাইলাম হচ্ছে কোন ব্যয়, মুখ্য ব্যয়। এবং এখন বলছে কাঁচামাল খরচ হচ্ছে মুখ্য ব্যয়ের 40%। তাহলে এই যে মুখ্য ব্যয়টা পাইলাম এইটারই আবার 80% হচ্ছে কি আমার কাঁচামাল। সো এই আগের মতো আপনি করেন, ধরেন এটা 0.8, তো এখন আপনি এটা গুণ করেন, তাহলে কত, 4টা কত হয় 32, আর 6টা কত 48, আর 3 কত হয় 48, আর 3 51, ঠিক আছে। এই জিরোটা আমরা বসাইলাম এখানে মানে দেখার জন্য আর কি। বাট আমরা তো জানি কি এটা 0.8, এই পয়েন্টের পরে যতটা ডিজিট থাকবে ততটা জিরো আমরা কেটে দেবো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 512। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই যে যারা যারা বলেছেন যে 640, তারা তো সঠিক উত্তরটা পেয়ে গেছেন না, যে এটা অ্যান্সার কি হবে। গুড। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আশা করি এটা সকলে বুঝতে পারছেন, ঠিক এইভাবে ম্যাথগুলো করবেন যদি আসে। তাহলে এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। এটাও আরও একটা ম্যাথ পেলাম, এখানে আমাদেরকে প্রশ্ন বলছে নিট সম্পদের পরিমাণ কত, ঠিক আছে। নিট সম্পদের পরিমাণ কত, এটার অ্যান্সার কি বের করেন তো। 4 নাম্বার অ্যান্সারে চলে যাই। 4 নাম্বার অ্যান্সারটা দেখেন, মানে 4 নাম্বার কোশ্চেনটা দেখেন। বেকন ফার্মাসিউটিক্যাল পিএলসি, ঠিক আছে। এই সম্পদের মোট সম্পদ ছিল 10 লক্ষ টাকা, এর মোট দায় ছিল 5 লক্ষ টাকা। সারা বছরে সম্পত্তি বৃদ্ধি পাইছে 4 লক্ষ টাকা, সম্পত্তি বৃদ্ধি পাইছে 4 লক্ষ টাকা, দায় হ্রাস পাইছে হচ্ছে 2.5 লক্ষ টাকা। উক্ত বছরের আয় ছিল 20 লাখ টাকা, ব্যয় ছিল 12 লাখ টাকা, উত্তোলন ছিল 3 লাখ টাকা। বছর শেষে নিট সম্পত্তির পরিমাণ কত। আচ্ছা, এখানে মোটামুটি একটা কোশ্চেন দেওয়া আছে, বাট এখানে চাইলে আরো 3-4টা কোশ্চেন বের করা যায়। আই হোপ যে আমি একটু দেখি আপনাদের অ্যান্সারটা আগে নেই, অ্যান্সারটা নেওয়ার পরে আমি এখানে আরো বেশ কিছু জিনিস আছে সেটা আমি দেখাই দেবো আপনাদের। এটা অ্যান্সার বলেন, খুব দ্রুত করেন। 4 নাম্বার কোশ্চেন নাম্বার 4 এর এটা অ্যান্সার করেন। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে এই কোশ্চেনটার ভিতরে বেশ কিছু ফাইন্ডিংস আছে। যেমন দেখেন যে নিট সম্পত্তি বলছে না, নিট সম্পত্তি মানে কি। নিট সম্পত্তির মালিক মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, ঠিক আছে। আমরা একটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে এ ইকুয়ালস টু এল প্লাস ওই। এইটা আমরা কিন্তু অনেকেই জানি, সকলে এটা জানি যে এইটা তো এইটা হচ্ছে টোটাল সম্পত্তি। তো টোটাল সম্পত্তি থেকে যদি আমি দায় মাইনাস করি, তাহলে আমি যে ওইটা পাই, যে মালিকানা সত্ত্বটা পাই, এই মালিকানা সত্ত্বটাকে বলা হচ্ছে নিট সম্পত্তি, ঠিক আছে। মানে এটা যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তখন দেখবেন এখানে কোথাও ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্বর কথা বলা হয়নি, এখানে বলছে নিট সম্পত্তি। তো যখন আমরা ম্যাথটা করবো তখন দেখবো যে আমরা ওনার সিকিউরিটি বের করতে যাচ্ছি। সো অনেকে কনফিউজড হয়ে যায় যে আমরা তো নিট সম্পত্তি বের করতে বলছি, তো ভাই আবার ওনার সিকিউরিটি বের করে কেন। তো নিট সম্পত্তি বলতে বোঝায় মালিকানা সত্ত্ব, যে টোটাল সম্পত্তি থেকে এক্সটার্নাল যে ক্লেমসটা আছে বা দাবিটা আছে, অন্যের যে দাবিটা, এটা বাদ দেওয়ার পরে ঠিক যতটুকু থাকে সেটাই হচ্ছে ওনার সিকিউরিটি। এটার আনসার কি হবে বলেন তো। বেশ কয়েকজন বলতেছে বি 14 লাখ। ওকে, দেখি কিভাবে 14 লাখ হয় সেটা আমরা একটু পরে দেখবো, বাট আগে আমরা আরো কয়টা অ্যান্সার নেই। 4 বলছেন বি। সুমন রয় এটা কিভাবে স্টার দিয়ে রাখছেন কেন। আচ্ছা, সে বলছে এ, আর একজন বলছে বি।
আচ্ছা, আমি মোটামুটি দুটো অ্যান্সার পেয়ে গেছি। একজন বলছেন এ, একজন বলছেন বি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা কিভাবে ম্যাথটা করব। যে এটা হচ্ছে আমাদের বেস, যেটার উপর বেস করে আমরা, মানে যেটার উপর ভিত্তি করে আমরা আসলে ম্যাথটা করতে যাচ্ছি। তো বেসিক্যালি আমি যেটা বললাম, নিট সম্পত্তি ইকুয়ালস টু ওনার সিকিউরিটি, নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আর। সো আমরা এখন বলতেছি যে বছর শেষে নিট সম্পত্তি কত। তো বছর শেষে সে যদি মালিকানা শত দেখতে যাচ্ছে, সো আমরা দেখবো যে বছরের শুরুতে মালিকানা শতকরা পরিমাণ কত ছিল, সেটা আগে আমরা দেখবো। কারণ শুরুটা থাকলেই তো আমরা শেষে আসতে পারবো, তাই তো? সো আমরা দেখতেছি খুব ইজিলি বোঝা যাচ্ছে যে বছরের শুরুতে আমাদের অ্যাসেট ছিল 10 লক্ষ টাকা এবং দায় ছিল হচ্ছে 5 লক্ষ টাকা। তো এই দুটো থেকে যদি মাইনাস করি, তাহলে আমরা ওনার সিকিউরিটি যেটা, সেটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 5 লক্ষ টাকা। এইটা হচ্ছে আমরা পেয়ে যাই যে 5 লক্ষ টাকা আমাদের ওনার সিকিউরিটি, এটা হচ্ছে বছরের শুরুতে ছিল। এখন আমরা দেখবো যে ঠিক কোন কোন কারণে মালিকানা সত্ত্ব আসলে বৃদ্ধি পায়, সেটা আমরা একটু খেয়াল করে দেখবো। এখানে কোন কোন যে ইভেন্টগুলো আছে, সেই ইভেন্টগুলোতে কোন কোন জিনিসগুলোর কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এবং দেখবো কোন কোন কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এই জিনিসটা আমরা দেখবো। তা আমরা জানি এখানে তারপর লাইনটা বলছে সম্পত্তি বৃদ্ধি পায়। আচ্ছা, সম্পত্তি যদি বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্ব কি অবশ্যই কি বৃদ্ধি পাবে? যদি একটা কোম্পানির ক্যাশ বা ফিক্সড অ্যাসেট যে কোনো ধরনের সম্পত্তি যদি বৃদ্ধি পায়, তাহলে সাথে সাথে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটার সাথে কি লিখবো? 4 লক্ষ টাকা যোগ। তাহলে আমরা কি করতেছি, যে 4 লক্ষ টাকা যোগ করতেছি, যেহেতু এটার কারণে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা মালিকানা সত্ত্ব কত পাচ্ছি? 9 লক্ষ টাকা। ঠিক আছে। এর পরের লাইনে বলছে যে দায় হ্রাস পাইছে হচ্ছে 2,50,000 টাকা। তাহলে দায় হ্রাস মানে কি? মানে আপনি কাউকে টাকা পরিশোধ করছেন, এই জন্য তো দায় হ্রাসটা হয়েছে, তাই না? দায় না মানে পরিশোধ না করলে তো দায়টা হ্রাস পাইতো না। বা আপনি তাকে আপনার যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিটা আপনি দিয়ে দিচ্ছেন, এর কারণে কি হয়েছে? আপনাকে ক্যাশ টাকা দিতে হয়েছে। সেক্ষেত্রে তখন কি হয়েছে? আপনার মালিকানা সত্ত্ব কমে গেছে। যখনই দায় হ্রাস পাবে, তার মানে ডেফিনেটলি কি মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো দায় যদি হ্রাস পায়, সেক্ষেত্রে যদি মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে আমরা কি করবো? 2,50,000 টাকা কি করব? মাইনাস করব। তাহলে 2,50,000 টাকা যদি মাইনাস করি, তাহলে আমরা এটা এখানে কত পাচ্ছি? এটা যদি মাইনাস করি, তাহলে আমরা কত? 0,0,0,0,5, আর এখানে পাচ্ছি আমরা 3,3,6। তাহলে 6,50,000 টাকা এইটা আমাদের কাছে হচ্ছে আছে। এর পরের ইনফরমেশনে বলছে আয় হয়েছে 20 লাখ টাকা আর ব্যয় হয়েছে 12 লাখ টাকা। তাহলে আমার যদি আয় 20 লাখ হয় আর ব্যয় যদি 12 লাখ হয়, তাহলে আলটিমেট প্রফিট কত? আলটিমেট প্রফিট হচ্ছে আমার 8 লক্ষ টাকা। ঠিক আছে। এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 8 লক্ষ টাকা। সো 8 লক্ষ টাকা, আর এই যে মানে তাহলে এই আয়টার কারণে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে? তাহলে 8 লক্ষ প্লাস 6 লক্ষ, 6 লক্ষ কত? 50,000। তাহলে এইটা যোগ করলে কত হবে? 14,50,000। এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট, এইটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তো এটা যে অনেকে এখানে মনে 14 লাখের কথা বলছেন, যে 14 লাখ এখনো হয় নাই। সো এখন দেখেন, এখন জিনিসটা দেখেন, এখনো কিন্তু ম্যাথ শেষ হয়ে যায়নি। কেন শেষ হয়ে যায়নি? আরো একটা লাইনের কথা বলা আছে, যে উত্তোলনের কথা বলছে 3 লাখ। তাহলে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব বাড়ে না কমে? বাড়বে না কমবে? কমে যাবে। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে? 3 লাখ টাকা মাইনাস করতে হবে। তাহলে যদি আমি মাইনাস করি, তাহলে আমি আলটিমেটলি পাবো হচ্ছে কত? 11,50,000। সো এইটা হচ্ছে আমার ক্লোজিং ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব বা নিট সম্পদ। আশা করি সকলে বুঝতে পারছেন। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে ক্রয় মূল্যের পরিবর্তে অবসায়ন মূল্যে সম্পত্তির মূল্যায়ন নিচের কোনটির সাথে অসামঞ্জস্যপূর্ণ? ক্রয় মূল্যের পরিবর্তে অবসায়ন মূল্য মানে কি? লিকুইডেশন, যখন আমরা সম্পত্তিটাকে সেল করে দেই, বা সেই সময় যদি আমরা সম্পত্তিটিকে মূল্যায়ন করি, তাহলে সেটা কোন নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ? এটার অ্যান্সার কি হবে? খুব দ্রুত অ্যান্সার করবেন, খুব দ্রুত এটা অ্যান্সার করবেন, সময় আমাদের বেশিক্ষণ নাই। এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার বলছেন ডি। ভেরি গুড, আই থিঙ্ক সঠিক অ্যান্সার বলছেন। কারণ আমরা সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে কি, আমাদের ক্রয় মূল্যে আমরা পরিবর্তে বলছে অবসায়ন মূল্য যদি সম্পত্তির মূল্য মানে লিপিবদ্ধ করা হয়, তাহলে এটা কোনটার সাথে অসামঞ্জস্যপূর্ণ? আচ্ছা, অনেকেই হয়তো ভাবতে পারেন ঐতিহাসিক ব্যয়, যে ঐতিহাসিক ব্যয় অ্যান্সারটা কেন হলো না? দেখেন, সে তো বলেই দিয়েছে যে ক্রয় মূল্যটা না লিখে আমি কি লিখছি? অবসায়ন মূল্য। অর্থাৎ কি অবসায়ন মূল্য বলতে কি বুঝাচ্ছে? বুঝতেছেন যে আপনি কোম্পানি বেচে দিবেন, কোম্পানি আর রাখবেন না, বা কোম্পানি বন্ধ করে ফেলবেন,
তখন আপনি সম্পত্তিটাকে কোন প্রাইজে লিখবেন। আপনি যে টাকায় কিনছিলেন, ধরেন আজ থেকে এই 20 বছর আগে জয়কুলির এই ফার্ম গেটের বড় অফিসটা ক্রয় করছে, তো আজ থেকে 20 বছর আগে এই সম্পত্তিটার দাম তো অবশ্যই অনেক কম ছিল। তো এখন সে আর এই প্রতিষ্ঠান রাখবে না, সেই প্রতিষ্ঠান সেল করে দেবে বা অন্য কোনো ব্যবসা স্টার্ট করবে। তো এখন সেটা বিক্রি করতে যাচ্ছে, তো যদি বিক্রি করে সে কি এই ক্রয় মূল্য লিপিবদ্ধ করবে, নাকি বর্তমান বাজার মূল্য যেটা বা সে যেটাতে আসলে সেল করবে, যে প্রাইসে সেল করবে সেই প্রাইসটা লিখবে, তাই না? তো এইটা যদি লিখতে যায় তাহলে কোন নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। কারণ চলমান প্রতিষ্ঠান ধারণা বলছে, যেটাকে বলা হয় গোয়িং কনসার্ন প্রিন্সিপাল বা গোয়িং কনসার্ন কনসেপ্ট, এইটাতে বলা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান মানে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তো আপনি হুট করে যদি কোম্পানিটা বন্ধ করে দেন, তখন আপনি এই নীতিটা আর মানতে পারবেন না, কারণ আপনাকে তো বলছে এটা চলতেই থাকবে, কিন্তু আপনি এখন বন্ধ করে দিতে যাচ্ছেন। সো বন্ধ করে দেওয়ার সময় আমি ক্রয় মূল্য লিখবো না, আমি অবসর মূল্য লিখবো। তখন আমার যেই ধারণাটার সাথে অসামঞ্জস্য হবে সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। সো 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেনে আবার আমরা একটা ম্যাথ পাইছি, এই ম্যাথটা অ্যান্সার করেন। দিনাদারের প্রাথমিক অঙ্গে কত টাকা ছিল? একটি জাবেদার দাখিলায় লাভ ক্ষতি দেখানো হয় কত? 3000 টাকা। এরপরে ডেবিট করা হয় কুরিন এবং কুরিন সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। তারপরে বলছে যদি পুরানো সঞ্চিতি 2925 টাকা থাকে, কুরিন 3500 টাকা থাকে, দেনাদারের উপরে 5% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তবে দেনাদারের প্রাথমিক কত টাকায় লেখা ছিল? এটা অ্যান্সার করেন। আমাদের সময় খুবই কম, আমরা খুব দ্রুত অ্যান্সার নেব, খুব দ্রুত অ্যান্সার করে ফেলবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবেন, আমি তখন এই কোশ্চেনটা অ্যান্সার করবো, ঠিক আছে? যেহেতু আমাদের রিটেন পার্ট আছে অলরেডি, অনেক সময় আমাদের চলে গেছে। সো যেটাতে আপনাদের সমস্যা নেই সেটা নিয়ে আমি আসলে সময় নষ্ট করতে যাচ্ছি না, ঠিক আছে? এখন থেকে ঠিক যে কোশ্চেনটাতে প্রবলেম বা যেটা আপনাদের সাথে আপনারা বুঝতে একটু প্রবলেম ফেস করবেন সেটাই আমাকে বলবেন, আমি ওটাই অ্যান্সার দেবো। একটু ফাস্ট যাব, তো দ্রুত অ্যান্সার দিয়ে দেন। কিন্তু কমেন্ট কি আসতেছে নাকি দেখা যাচ্ছে না কেন জানি? তো এইখানে দেখা যাচ্ছে না কেন? ঠিক আছে, আচ্ছা এই 6 নাম্বার অ্যান্সারটা বলেন। 6 নাম্বার অ্যান্সারটা কত? আচ্ছা এটার অ্যান্সার অলরেডি পেয়ে গেছি, দেখতেছি যে হচ্ছে বলছে 6D। আচ্ছা হ্যাঁ 6D হচ্ছে সঠিক অ্যান্সার, 52,000 এটা হলো সঠিক অ্যান্সার। যেহেতু সঠিক অ্যান্সার সবাই দিচ্ছেন, এটাতে আর যাচ্ছি না। যদি ভুল অ্যান্সার দিতেন তাহলে আমি যাইতাম, যেহেতু সঠিক অ্যান্সার দিচ্ছেন আর যাবো না, সময় যেহেতু কম। এই ব্যাটটা বলেন, এটা সমান নয়। 7 নাম্বারটা অ্যান্সার বলেন। ভাড়া হিসাবের
জেড ছিল হচ্ছে কত 5,000 টাকা, বছর শেষে দেখা যায় 2,000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত, এক্ষেত্রে নিচের কোন সমন্বয় দাখিলাটা দিতে হবে? সমন্বয় 52,000 বুঝতে পেরেছি। এখন এই কোশ্চেনটা করেন, আমাদের হাতে সময় কম, এরপরে আরো একটা ক্লাস আছে। সো আপনারা যেটা ভুল অ্যান্সার করবেন আমি সেটা অ্যান্সার দেবো, আপনারা যেটা পারবেন আমি জানি, যেটা অলরেডি এগুলো আমি অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? ওকে, সমস্যা থাকলে তাহলেই বলবেন। আচ্ছা, তাকমিনা আক্তার পাশের ডি অ্যান্সার, সঠিক অ্যান্সার দিয়ে তারপরে বলছে ভাই ম্যাথটা করে দেন। এ কি মানে দেখতে পাচ্ছেন যে ম্যাথ পারি কি পারি না? আমি পারি না ম্যাথ। বলেন এটা অ্যান্সার বলেন। ভাড়া হিসেবে 5,000 টাকার ডেবিট জেট ছিল 5,000 টাকা, বছর শেষে দেখা যায় এর মধ্যে 2,000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত, এই ক্ষেত্রে সমন্বয় দেখালে কোনটা দিতে হবে? আচ্ছা দেখেন, এই জিনিসটা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই সমন্বয় দেখানোর সময় আমাকে দেখতে হবে যে এইটা কি হিসাবে দেয়া আছে। এটা কি সম্পত্তি হিসেবে আমি লিপিবদ্ধ করছি নাকি আমি খরচ হিসেবে লিপিবদ্ধ করছি? সো যদি আমি খরচ, মানে এটা একটু জাস্ট মনে রাখার জন্য দেখবেন, সমন্বয় দেখলে থেকে মাস্ট কোশ্চেন আসে, সমন্বয় দেখলে থেকে অবশ্যই কোশ্চেন আসে। দেখবেন আমি আসলে এটাকে সম্পত্তি হিসেবে মানে প্রথমেই দেখবেন, আমরা যে পড়ছি না ব্যতিক্রম নিয়ম আর স্বাভাবিক নিয়ম পড়ছিলাম না? আচ্ছা, স্বাভাবিক নিয়ম হচ্ছে আপনি যেটা পড়ছেন সেটাই, যে ব্যয়, যে ভাড়া হিসাব সবসময় কি এটা খরচ হিসেবে লিপিবদ্ধ করা হবে। আর যদি আপনি কখনো দেখেন যে না এইটাকে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট করছেন ওই কোম্পানি, এটার সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করছে, সে হচ্ছে খরচ হিসেবে দেখায় নেই, তখন হচ্ছে মাথাটা নষ্ট হয়ে যায় যে সে কেন এই খরচ হিসাবটাকে কেন সে সম্পত্তি হিসেবে দেখাচ্ছে, তখন সমন্বয়টাতে আমাদের প্রবলেম হয়ে যায়। তো আমরা যেটা দেখতেছি যে এখানে ক্লিয়ার করে বলেই দিছে যে ভাড়া হিসাবের 5,000 টাকা ডেবিট জেট ছিল, তার মানে কি ভাড়া হিসেবের এইটা ডেবিট জেট ছিল, সে স্পষ্ট বলেই দিছে, স্পষ্ট বলে দেয় নাই। তাহলে এটার আমাদের অ্যান্সারটা কি হবে? একজন বলছেন অপশন এ, ওকে বুঝলাম, একটা অ্যান্সার পাইছি, অপশন এ বলছেন। একজন বলছেন ডি, এই যে দেখেন দুইটা অ্যান্সার আসছে, ঠিক আছে? তাহলে এইটা নিয়ে আমরা মাথা ঘামাবো, যেহেতু এখানে দুইটা অ্যান্সার আসছে তাহলে আমরা এই জায়গায় একটু মাথা ঘামাবো, ঠিক আছে? যেহেতু এখানে একটু কনফিউশন আমরা দেখা দিচ্ছে। আচ্ছা দেখেন, এই কোশ্চেনটা স্পষ্টভাবে বলে দিছে যে ভাড়া হিসাবে ডেবিট জেড ছিল। ভাড়া হিসেবে যদি ডেবিট জের থাকে তার মানে এটা কি? এটা কি আমরা সম্পত্তি হিসেবে দেখাইছি নাকি এটা আমরা খরচ হিসেবে দেখাইছি? এইটাকে একটু ফাইন্ড আউট করেন। আর তারপরে বলছে এর মধ্যে 2,000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত, এই বছরের সাথে না। তাহলে চিন্তা করে দেখেন, যখন আমরা এই জাবেদাটা লিখছি তখন আমরা কি আসলে এটা খরচ হিসেবে লিখছি নাকি সম্পত্তি হিসেবে লিখছি? তো আমি যতটুকু বুঝতেছি এটা আমরা কি হিসেবে লিখছিলাম। যখন আমরা এই নর্মাল জাবেদাটা চিন্তা করি, যখন এই জাবেদাটা আসছে তখন এটা জাবেদা কি ছিল? তখন ছিল ভাড়া হিসাব ডেবিট কত টাকা? 5,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা, এটা তো ছিল, তাই না? তা আমরা এখন দেখতেছি ভাড়া হিসেবে ডেবিট জেড ছিল আপনার 5,000 টাকা। আচ্ছা এখন দেখেন, খরচ যদি আপনি করে ফেলেন তাহলে কি ডেবিট জেড থাকে? জের বলতে কি বলতেছে যে আমার কাছে আছে, যখনই বলতেছে ডেবিট জের তার মানে কি আমার কাছে আছে, তার মানে এই 5,000 টাকা আমি খরচ হিসেবে দেখাইনি, এটা আমি সম্পত্তি হিসেবে দেখাইছিলাম, ঠিক আছে? এই 5,000 টাকা আমি, এইটাই হলো ব্যতিক্রমটা, যে এটা আমি খরচ করেছি বাট এটা আমি সম্পত্তি হিসেবে দেখাইছি। তো তার কারণ দেখেন পরবর্তী বছর তার মানে আমি অ্যাডভান্স পেমেন্ট করে রাখছি। সো যখন আমি অ্যাডভান্স পেমেন্ট রাখছিলাম তখন পুরোটাকে আমি সম্পত্তি হিসেবে দেখাইছিলাম, তখন আমি খরচ হিসেবে দেখাইছি? দেখাইনি। এখন বছর শেষে আমি দেখলাম যে না, আমার কাছে 2,000 টাকার যে মানে 5,000 টাকা যেটা ছিল এটার ভিতরে 2,000 টাকা আমার পরবর্তী বছরের জন্য। তাহলে এ বছরের জন্য কত? এ বছরের জন্য 3,000। তাহলে আপনি এখন কি করবেন? 3,000 টাকাটা আপনার খরচ হিসেবে দেখাইতে হবে। তাহলে আমি কি হিসাবে দেখাবো? মানে কি করব? এটা কমাইতে হবে, এটাকে কমাইতে হবে, ঠিক আছে? এটাকে কমাইতে হবে। যে অগ্রিম ভাড়া এইটা আপনি প্রথমে দিয়েছিলেন 5,000, তাহলে এখন কি করতে হবে? কমাইতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে অগ্রিম ভাড়া দেব 2,000, আর ভাড়া হিসাব কি করব? ভাড়া হিসাব ক্রেডিট করব 2,000। আগে আমি জাবেদাটা লিখি, তারপরে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন হয়তো অনেকে বোঝেন নাই এটা, যে কয়েকজন বলছেন ডি। আচ্ছা এখন অনেকে লাইনে আসছে যে ডি কেন? কারণ আমি তো এটা সম্পত্তি হিসেবে দেখাইছিলাম, আমি তো খরচ দেখাইনি। তাহলে এখন যখন দেখলাম যে না আমার এই বছরের জন্য আমার কি
3,000 টাকা খরচ হয়েছে আর 2,000 টাকা কি পরবর্তী বছরের জন্য, তাহলে আমার 2,000 টাকা কি সম্পত্তি কমে যাবে, এই বছরের জন্য কমে যাবে। এই জন্য আমি ভাড়া হিসাব কি লিখতেছি, ক্রেডিট 2,000 টাকা, ঠিক আছে, এটা পরবর্তী বছরের জন্য গেল, আর অগ্রিম ভাড়া হিসাবটা বেড়ে গেল আর কি। আচ্ছা, এরপর আমরা পরেরটাতে যাই, 8 নাম্বার, খুব দ্রুত আমরা একটু শেষ করব। 8 নাম্বার দেখেন, অংশীদার ব্যবসা, এটা আনসার করেন দিয়ে কি হবে, যে একটি অংশীদারি ব্যবসায় এ বি দুজন অংশীদারের ভিতরে যে অনুপাতটা আছে সেটা হচ্ছে 7:3 অনুপাতে লাভ ক্ষতি বন্টন হয়। খুব ভালো কথা। সি কে তারা নতুন অংশীদার হিসাবে নিছে, আর এ বলছে যে কি 1/7 অংশ এবং বি বলছে 1/3 অংশ মুনাফা ত্যাগ করছে, ত্যাগ করে এটা সি কে দিছে যে তুমি যেহেতু নতুন আসছো তোমাকে আমরা এত টাকা দেবো। তাদের মুনাফার নতুন অনুপাতটা কত, নতুন অনুপাতটা বের করেন। দেখেন কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল করে বলছে, যদি একটু সহজ করে তারা বলতে পারতো। যাই হোক, দেখে এটার অ্যান্সার করেন, এটার অ্যান্সার কি হবে। এটা আমরা 8 নাম্বার করতেছি, 8-এর অ্যান্সার কি বলেন, 7 শেষ, 7-এর অ্যান্সার শেষ, এখন বলেন 8-এর অ্যান্সার কি হবে। 8-এর অ্যান্সার কি হবে বলেন। একটু কঠিন করে মনে হয় বলছে, তাই না? এটা কি 8-এর ডি বলছেন না 7-এর ডি বলছেন, একটু নাম্বারটা ঠিক করে বলেন যে 8-এর ডি নাকি 7-এর ডি। এশা জাহান, আপনি যে ডি নাম্বার বলছেন এটা কিসের ডি, 8 না 7? আমরা 7 শেষ করে ফেলছি, এখন 8-এ আসছি। এ, আমরা এ একটা অ্যান্সার পাইছি, দেখি আর কোনো ডিফারেন্ট অ্যান্সার আসে কিনা। বলছে একজন বলছে যে আজকে সব প্রশ্ন প্রায় মডিফাই করা হয়েছে। হ্যাঁ, কারণ সহজ সহজ কোশ্চেন দিলে আপনারা মানে পেরে যান সব, আমরা একটু একটু কঠিন কোশ্চেন করে দিতে যাচ্ছি, দেখি আপনাদের ভিতরে কিছু আছে কিনা। আচ্ছা, মোটামুটি সকলেই এটা অ্যান্সার বলছেন এ এ এ, 2-3 জন অ্যান্সার দিয়েছেন এ। আচ্ছা, এর বাইরে কোনো অ্যান্সার আসে কিনা সেটা আমরা দেখতে যাচ্ছি। মোটামুটি সকলেই এটা অ্যান্সার বলছে এ। আচ্ছা, এই ম্যাথ থেকে করা দিতে হবে, যদি না হয় তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 8-এর এ। আচ্ছা, গুড। আচ্ছা, এবার আসি 9 নম্বরে। 9 নম্বর বলছে জয়গুলি পাবলিকেশন লিমিটেড 10%। আচ্ছা, একজন লিখছেন এটা আমি পারতেছি না, কোনটা পারতেছেন না, এইটা মানে 8 নম্বরটা পারতেছেন না। আচ্ছা, দেখেন এটা খুব সহজ করে করবেন। এই যে নতুন যিনি আসছেন ওনাকে মানে তার নতুন অনুপাতটা কত, মানে প্রশ্নটা এটা হইতে পারতো যে সি কে তারা এটা একটু সহজেই বলতে পারতো যে 1/21 এই অংশটা দেওয়া হবে, তাহলে আপনারা সকলেই করতে পারতেন। যখনই এখানে এই যে দুজনকে একটু আলাদা আলাদা করেছে যে এই এ কতটুকু ত্যাগ করলো আর বি কতটুকু ত্যাগ করলো, যে লাভের অনুপাত ত্যাগের অনুপাত পড়ছি না, সো দুইটাকে মিলাই এই ম্যাথটা বানানো হয়েছে। যদি আপনাকে আমি বলে দিতাম যে 1/21 হচ্ছে সি এর অংশ, ঠিক আছে, আগে তাদের পুরাতন অনুপাত ছিল এইটা, আর সি কে নতুন করে প্রদান করা হচ্ছে 1/21, তাহলে আপনি ম্যাথটা পারতেন, তাহলে এটা কোনো প্রবলেম হতো না, কারণ এইটা হচ্ছে টোটাল অংশ যেটাতে এ এবং বি কন্ট্রিবিউট করছে। বাট আমরা এটাকে একটু আলাদা করেছি, এই 1/21টাকে ভাগ করে কি 1/7 দিছি। এখন দেখেন আপনি বুঝছেন কি বোঝেন নাই। জাস্ট আপনি কি করবেন, সি কত টাকা পাচ্ছে, এটা পাচ্ছে না, সি এর কাছ থেকে 1/7 টাকা নিচ্ছে, আর বি এর কাছ থেকে 1/3 টাকা নিচ্ছে, তাহলে সে টোটাল কত টাকা পাচ্ছে। জাস্ট এখন লসাগু করেন 21/1, এই যে এটা সি এর নতুন অংশ, তাহলে এখন আপনি বাকিগুলো বের করে ফেলেন। তাহলে মানে তাহলে বাকিটা কতটুকু থাকে, 20/21, আর 20/21 ভিতরে সে কত পাবে, 20/21 ভিতরে 7% পাবে, 7 ভাগ পাবে সে এবং 3 ভাগ পাবে বি, দেন হচ্ছে আপনি তাদের নতুন অনুপাতটা বের করেন। ওকে, তাহলে আমরা 9 নম্বর কোশ্চেনটাতে যাই। 9 নম্বর কোশ্চেন, এটাও একটা কোশ্চেন, বাহ আজকে সবগুলো দেখি ম্যাথই ঢুকে দেওয়া হয়েছে। আচ্ছা, এটার ইপিএস আর্নিং পার শেয়ার
এটা থেকে কোশ্চেনটা করা হয়েছে। বলা হচ্ছে জয়গুলি পাবলিকেশন লিমিটেড 10% হারে 1 লক্ষ টাকার ঋণপত্র, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার এবং 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে। কোম্পানি যদি নিট মুনাফা 1,49,000 হয় তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসেছিল। এই কোশ্চেনটা একটু দেখি সলভ করেন। এটার অ্যান্সার দেখি আপনারা কে কি দেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব রিসেন্ট একটা কোশ্চেন। এটার অ্যান্সার দেন দেখি, এটা কি হবে? এটার আনসার বলেন, এটার আনসার কত কি হবে? এটা একটু মনে হয় একটু টাফ কোশ্চেন, এটা বুঝতে আপনাদের অনেকের একটু প্রবলেম হবে। বলেন এটার আনসার কি হবে? এটা পারতেছি না, এটা কত নাম্বার? 9 নাম্বার। আচ্ছা 9 নাম্বার বলেন এটার আনসার কি হবে? 9 এর আনসার বলছে খ, একজন বলছেন খ, 9 বলছেন বি। বাহ, যেটা ভাবলাম কঠিন হবে সেটাই অনেকে পারতেছেন। আচ্ছা হামিদুর রহমান বলছেন পারতেছি না, আবার সে বলছে 9 এর খ, মানে প্রথমে বোঝেন নাই তারপরে বুঝে গেছেন। গুড, ভেরি গুড। তাহলে কি 9 কোনো প্রবলেম নাই, তাই তো? আমি আবার বলতেছি যেহেতু আমাদের সময় কম, সো যেটাই প্রবলেম থাকবে সেটাই আপনারা বলবেন, যেটাতে প্রবলেম নাই সেটাতে নাই। শিওর 1000%। ওরে বাবা, গুড, ভেরি গুড। তাহলে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের কোশ্চেনটাতে চলে যাই, যেহেতু এটা আপনারা এটা পারছেন। দেখেন নতুন কিছু শিখতে পারেন কিনা সেটা দেখেন। কন্ট্রিবিউশন মার্জিন 10, আই থিঙ্ক এটা আপনাদের অনেকের প্রবলেম হবে, আমি শিওর। এবার বলেন এটার আনসার কি? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আর ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক নয়? অর্থাৎ 4টাই সঠিক আছে, একটা ভুল আছে, সেটা একটু বলেন, সেটা কোনটা? এখানে 4টা অপশনের ভিতরে 3টা অপশন সঠিক আছে, একটা ভুল আছে, সেটা বলেন কোনটা? খুব দ্রুত বলেন। 10 নম্বর কোশ্চেন, এরপরে আমাদের আবার থিওরি কোশ্চেনটা আছে। দ্রুত অ্যান্সার করেন। বলছে কন্ট্রিবিউশন মার্জিন টি, মোট বিক্রয় আয় হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন সি, মোট বিক্রয় আয় টি, পরিবর্তনশীল ব্যয় ভি, মুনাফা বলতেছে পাই, ঠিক আছে, মুনাফা পাই, এবং স্থায়ী ব্যয় এফ, ক্ষতি যদি এল হয় ও কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আর, সেক্ষেত্রে কোন সম্পর্কটা ভুল? কোন সম্পর্কটা ভুল? একজন বলছে মেবি সি। আচ্ছা জাস্ট আপনি দেখেন না এখানে থেকে। আচ্ছা সি যে বলছেন, আচ্ছা সি ইকুয়ালস টু কন্ট্রিবিউশন মার্জিন আমি কখন পাবো? কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়ালস টু বলছে এফ, এফ তাহলে কোনটা? স্থায়ী ব্যয়। তো স্থায়ী ব্যয় থেকে যদি মানে বলছে ফিক্সড এক্সপেন্স যেটা, সো ফিক্সড এক্সপেন্স থেকে বলছে মাইনাস এল, এল কোনটা? ক্ষতি। এই মানে লসটা যদি মাইনাস করি তাহলে কি আমি কন্ট্রিবিউশন মার্জিন পাই? এটিকে আমরা পাই। স্থায়ী ব্যয় ফিক্সড এক্সপেন্স যেটা আছে সেখান থেকে যদি আমাদের যে ক্ষতিটা হবে সেটা যদি আমরা বাদ দিই তাহলে কি আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা পাই? ওকে, আচ্ছা তাহলে এখানেও মোটামুটি সকলেই কনফিডেন্স, এটা তো আমরা সময় নষ্ট করতে যাচ্ছি না, সঠিক অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমরা পরেরটাতে যাই। বলছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুত কত? 23,000 টাকা, সমাপনী মজুত হচ্ছে 27,000 টাকা, বছরে বিক্রি হচ্ছে 1,60,000 টাকা, এবং ক্রয় মূল্যের উপরে 25% লাভ ধরে পণ্যের বিক্রয় করা হলে বছরে ক্রয় কত টাকা? বছরে ক্রয় কত টাকা বলতে কত? সারা বছরে যে ক্রয়, আমরা যে একটা ছক পাইছিলাম না যে প্রারম্ভিক ক্রয়
ওপেনিং পারচেজ, তারপর এখানে বলছিলাম সারা বছরের যেটা আমাদের ক্রয় ছিল, আমরা হচ্ছে কৃত পণ্যের ব্যয় বের করছিলাম, ঠিক আছে, কস্ট অফ গুড পারচেজ পেয়েছিলাম, এদিকে পেয়েছিলাম হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, এদিকে পেয়েছিলাম কস্ট অফ গুড সোল্ড। সো এই তিনটা দেওয়া আছে, আমাকে এখন এটা বের করতে হবে। এটার আনসার বলেন। কোশ্চেন নাম্বার 11, এটার আনসার বলেন কত হবে? কস্ট অফ গুড পারচেজ, এটার আনসার কি? আমি বলে দিয়েছি অলরেডি যে আমার ওপেনিং প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ 27,000 দেওয়া আছে, মোট বিক্রয় দেওয়া আছে, তো মোট বিক্রয়ের উপর পার্সেন্টেজও দেওয়া আছে। সো এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়টা আমি পেয়ে যাব। সো এই তিনটা প্লাস মাইনাস করে আমাকে এইটা বের করতে বলছে। আচ্ছা রেদওয়ান মল্লিক, এইটা কোন অধ্যায়ের প্রশ্ন একটু ক্লিয়ার করে বলবেন যে কত নাম্বারটা বলতেছেন? কারণ আমরা আসলে একটু ওই টাইম লুপে পড়ে গেছি, তো 2-3 মিনিট পরে আপনার রেসপন্স করতেছেন, নতুবা আমি 1-2 মিনিট পরে দেখতেছি। তো যদি আপনি একটু স্পেসিফিক বলে দেন যে কত নাম্বার কোনটা, তাহলে সেটা আমার পক্ষে বলতে একটু সুবিধা হয়। এই নেক্সট ক্লাস কখন? আসে নাই? বলেন এটার আনসার কি হবে? সুমন রায় বলছেন 11C। 11C বলছে, দেখি আর কোনো অ্যান্সার আসছে কিনা। যদি না থাকে তাহলে ওটাই সঠিক অ্যান্সার ধরে নেব, আর ভুল হলে ঠিক করার চেষ্টা করব। বলছেন সি। আচ্ছা, একজন বলছেন 11D। গুড। হামিদুর রহমান বারবার বলে তো যে 100%। 11D, গুড, ভেরি গুড, গুড কনফিডেন্স। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এটার অ্যান্সার আসলে কি হবে, যেহেতু দুইটা অ্যান্সার আমরা পাইছি। এই সুমন রয় 11C, আপনি তো অনেকগুলো সঠিক অ্যান্সার দিয়েছেন, বাট এই জায়গায় এসে একটু ভুল অ্যান্সার দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আমরা একটু দেখি যে আসলে এটার অ্যান্সার কি হবে, যেহেতু দুটো অ্যান্সার পাইছি। সো আমি একটা ছকের কথা বলেছিলাম যে আমরা শুধু বসাবো যে কোনটা কোন দিকে হয়। তো ওপেনিং প্রারম্ভিক মজুদ যেটা ছিল 23,000, আমরা জানি এটা এইদিকে বসে, ঠিক আছে, আর সমাপনী মজুদ পণ্য আছে 27,000। আচ্ছা, এরপর আমরা জানি এখানে আসবে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় কি এখানে দেওয়া আছে? দেওয়া নাই। কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। আর এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, সেটা কি কার ক্রয় মূল্যের উপর দেওয়া আছে। তো আমরা জানি যে বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে আর ক্রয় মূল্য যদি মানে ক্রয়ের উপর যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তার মানে কি বলা হচ্ছে যে এইটা যে ভ্যালুটা, এই 1,60,000 যে, এটাকে আসলে 100% নাকি 125%? ওই যে আগেরটার মতো করে চিন্তা করেন। তাহলে এই যে ভ্যালুটা, এইটা ইকুয়ালস টু কি 100% নাকি এইটা ইকুয়ালস টু 125%? যেহেতু এখানে বলছে ক্রয় মূল্যের উপর লাভের হার হবে 25%, তাই না? সো আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? 125%, মানে 25 টাকা ধরতে হবে। তাহলে এই 1,60,000-কে দিয়ে যদি আমরা 1,25,000 দ্বারা ভাগ দিই, ঠিক আছে, আমরা কি করব? এই 1,60,000, ঠিক লিখছি কি সংখ্যা, ডিভাইডেড বাই 125, তাই না? ওই আগেরটার মতো করে, ঠিক আছে, দেখেন ওই আগেরটার মতো করে করেন। তাহলে কত হবে? তাহলে যদি আমরা এরা ভাগ করি তখন আমরা কত পাবো? এটা ভাগ করলে কত হবে বলেন তো? 1,28,000 টাকা। 1,28,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন যদি আমরা এটা যোগ করি, এই সাইডটা যোগ করেন আর এটা মাইনাস করেন, দেখেন কত অ্যান্সার। আই থিঙ্ক যে যারা বলছেন 100% সঠিক, 132, এটাই হলো সঠিক অ্যান্সার।
হ্যাঁ, ক্রয় মূল্যের উপরে 25% হলে বিক্রয় মূল্যের উপরে 20%, এটা মুখস্থ করছেন, খুবই ভালো কথা, আই অ্যাপ্রিসিয়েট। বাট ধরেন এই জায়গায় স্যার একটু মানে একটু বাঁকা করে বলে দিল 24%, তখন কি করবেন? তখন কিন্তু আপনার ওই 124 দিয়ে ভাগ দিতে হবে, তখন কিন্তু আরো 20% ধরে করতে পারবেন না। তো আমি যেটা বললাম এটা হচ্ছে আপনার বেসিক, যে আপনি যে পার্সেন্টেজে দেখ না কেন আপনি যাতে করতে পারেন। আচ্ছা, পরেরটাতে যাই, 12 নম্বরটাতে যাই। 12 নম্বরটা বলেন, বলা হচ্ছে শেয়ার বোনাস শেয়ার হিসাবে লভ্যাংশ প্রদান করা হলে কি হয়? বোনাস শেয়ার হিসাবে লভ্যাংশ প্রদান করা হলে কি হয়? অপশন এ, শেয়ার হোল্ডারদের সত্ত্ব বৃদ্ধি পাবে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব হ্রাস পাবে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব পরিবর্তিত হবে না, আরেকটা বলছে দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এই চারটার ভিতরে কোনটা অ্যান্সার হবে? তাকমিলা আক্তার বলছেন অ্যান্সার ডি। আচ্ছা, কোশ্চেন বলার আগে কি অ্যান্সার দিয়ে দিচ্ছে নাকি এটা আগের কোশ্চেন অ্যান্সার সে বলছে? 12C, গুড। বোনাস শেয়ার যদি প্রদান করা হয় সেক্ষেত্রে সে বলেছে যে শেয়ার হোল্ডারদের শর্ত পরিবর্তন হবে না। গুড, ভেরি গুড। আরেকজন বলছেন আবার, একজন বলছেন সি, একজন বলছেন গ, ও দুইটাই তো একই হলো। আর কোনো অ্যান্সার আছে কিনা বলেন? বারো অ্যান্সার বলছেন সি। আচ্ছা, সকলেই তাহলে এটা পারছেন। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হচ্ছে সি। কারণ বোনাস শেয়ার কাদেরকে প্রদান করা হয়? বোনাস শেয়ার হচ্ছে যারা এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার তাদেরকে হচ্ছে বোনাস শেয়ারটা দেওয়া হয়। সো বোনাস শেয়ার যখন প্রদান করা হয় তখন হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ You can control your Google Home speaker using your Google Home app or your phone. আচ্ছা, এটা কেন হয় না? বিকজ অফ যখন আপনি শেয়ার মানে বোনাস শেয়ারের মাধ্যমে স্টক দেওয়া হয় তখন হচ্ছে কি ওই একবার প্লাস হয় একবার ওই মাইনাস হয়। তো যেহেতু একবার প্লাস একবার মাইনাস হচ্ছে সুতরাং এটা কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি একটু রিটার্ন পার্টে, আমাদের সময় একটু কম। আচ্ছা, এখানে লিখছে বোনাস শেয়ার মানি এক পকেটের টাকা আর এক পকেট থেকে নিলাম। গুড, এটাই হচ্ছে আপনার মেইন বেসিক কথা, যে বোনাস শেয়ার হচ্ছে এক পকেটের টাকা আর এক পকেটে নিলাম। বাট আসলে এইভাবে চিন্তা করবেন না, চিন্তা করবেন হচ্ছে যখন ইয়া করা হয় যে কোম্পানিতে ধরেন রেভিনিউ করছে বাট তার কাছে টাকা নেই, সে বাকি দিয়ে বিক্রি করছে। তো যেহেতু সে রেভিনিউ করছে তখন তো তার যে শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে প্রফিট দিতেই হবে, বাট তার কাছে টাকা নেই। ক্যাশ ফ্লোটা, যারা ক্যাশ ফ্লোটা পড়েন, যারা ফাইন্যান্স পড়ছেন তারা জানেন, এবং অ্যাকাউন্টিং যারা পড়ছেন তারাও খুব ভালো করে জানেন, যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে তাহলে আপনি নগদ লভ্যাংশ দিতে পারবেন না। তখন আপনি কি করবেন? ওই স্টক দিবেন, শেয়ার দিবেন। তো এইটার মধ্যে এইটা দেওয়ার কারণে আপনার আলটিমেটলি আপনার কোনো শেয়ার হোল্ডারদের সত্ত্ব পরিবর্তন হবে না। ঠিক আছে, আমরা টাকা না দিয়ে এক পকেটের টাকা আর এক পকেটে নিলাম এটা না, এটা তো হয়ে যাচ্ছে আপনার আন্তঃলেনদেন। তো যেটা হচ্ছে বোনাস শেয়ার হচ্ছে এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার থাকে ওদেরকে টাকা না দিয়ে আপনি বোনাস শেয়ার দিচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরও কিছু কোশ্চেন ছিল, বাট আমরা একটু ইয়ার দিকে যাব। দেখেন, এগুলো হচ্ছে আপনাদের থিওরি। সো নেক্সট ক্লাস থেকে আমি যেটা করবো, যেহেতু আমাদের মানে শুধুমাত্র যে মানে শুধু যে আমরা কমার্সেরই ক্লাস নেই তা না, আমরা সায়েন্স, আর্টস, কমার্স সকলেরই ক্লাস নেই। তো নেক্সট ক্লাস থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে আমাদের কোশ্চেনটা, এটা হচ্ছে একটা মডেল টেস্ট। আমরা আপনাদের জন্য কিছু মডেল টেস্ট তৈরি করছি। তো এই মডেল টেস্ট কোশ্চেনগুলো আমরা আগেই দিয়ে দেবো। আমরা যেদিন আমাদের এক্সাম থাকবে আপনারা জাস্ট একটু নজর রাখবেন জয়গুলি পেজে। সো আমরা এক্সাম শিটটা আগেই দিয়ে দেবো, দেওয়ার পরে আপনারা এটা অ্যান্সার করবেন। ঠিক যেইটাতে আপনারা প্রবলেম ফেস করবেন ওইটা নিয়ে আমি কোশ্চেন সলভ করবো। হয়তো আজকে শুরুর দিকে আমি অনেক কোশ্চেন অ্যানালাইসিস করছি যেটা হয়তো আপনার তো দরকার ছিল না, বাট যেটা হয়তো দরকার ছিল সেটা হয়তো আমি টাচই করতে পারলাম না। সো নেক্সট ক্লাস থেকে আমরা আশা করবো যে আমরা আগেই কোশ্চেনটা দিয়ে দেবো, আপনারা 1 ঘন্টা আগে থেকে কোশ্চেন পেয়ে যাবেন, আপনারা সলভ করবেন। সো এই দেখেন আমাদের যেই কোশ্চেনগুলা, রিটেন কোশ্চেনগুলা, তো যেহেতু আপনারা এখনো এটা জানেনও না বা ট্রাইও করেন নাই, এই দেখেন রিটেন কোশ্চেনগুলো কিন্তু এমন হয়। রিটার্ন কোশ্চেন মানে কি, আগে দেখেন এই ম্যাথটাই আসছে কিন্তু বিক্রয়ের সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত। সো এই ম্যাথটা আপনাকে এখন করে দেখাইতে হবে কিভাবে আপনি এই ম্যাথটা করবেন। তো একটু আগে আমি যেভাবে জাস্ট নর্মালি ম্যাথগুলো করছিলাম, এই লিখিত অংশে কিন্তু ম্যাথগুলো এইভাবে করা যাবে না, আপনাকে স্পষ্ট সূত্র বা স্পষ্টভাবে লিখতে হবে। ঠিক আছে, সো এই যে কোশ্চেনগুলো আছে দেখেন অনেকগুলো কোশ্চেনই আছে সমাপনী। এটা আমরা আজকের যে কমেন্ট সেকশনে যারা যারা কমেন্ট করেছেন আমরা এটা আমি রিকোয়েস্ট করবো যে এই আজকের যে কোশ্চেনটা এটা মানে মডেল টেস্ট যে দুটো আমরা এখানে বানিয়েছিলাম এটা ইনশাল্লাহ কমেন্টে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা ডাউনলোড করে নিয়ে এটা সলভ করে নিন। আচ্ছা,
এরপরে যে এই কোশ্চেনগুলো দেখেন, এগুলো হচ্ছে কিন্তু এমসিকিউ না, ঠিক আছে। এই যে সম্পত্তির ক্রয় মূল্য কত, ঠিক আছে, ক্রমরা সমান। যদিও আমরা বলি যে ক্রমরা সমান, আপনারা যেহেতু ক্যালকুলেটর থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে আসলে যদি কোশ্চেন চলেও আসে সেক্ষেত্রে এটা স্কিপ করতে বলি আর কি। দেখেন এই যে মুনাফার পরিমাণ কত, এগুলো আসলে ম্যাথ, ঠিক আছে। দেখেন সবগুলো ম্যাথ, এবং ম্যাথগুলো আপনাকে একটু ক্লিয়ার করে দেখাইতে হবে। তো ওকে, ঠিক আছে, আপনারা হয়তোবা কোশ্চেন আজকে আর একটু সময় পেলে হয়তো আমাদের জন্য একটু ভালো হতো। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমি যেটা আপনাকে বললাম, আপনারা এইটা জিনিসটা মেনটেন করবেন। আমরা আগেই আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, এবং এই কোশ্চেনগুলো অ্যান্সার আপনারা করবেন, এবং যেটা প্রবলেম ফেস করবেন সেটা আমি যখন ক্লাস স্টার্ট করবো তখনই আমাকে বলে ফেলবেন যে এটা প্রবলেম আছে, আপনি বুঝিয়ে দেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনে এক্সাম, ভালো করে প্রিপারেশন নেন। এই তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।